দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে। কারণ এই যুদ্ধটি চতুর্থ সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এটি কোথায় গিয়ে ঠেকবে, কখন শেষ হবে, কি উদ্দেশ্যে যুদ্ধটি হচ্ছে, অনেক কিছু নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। সে আলোচনাগুলো করব। আলোচনার আগে আমরা একটু দেখে নিতে চাই আজকে দিনে এই যুদ্ধের আপডেটগুলো কি আছে আমাদের হাতে। কারণ হোয়াইট হাউসে একটা অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে এবং তেহরান এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্প আরও বলেছেন, আমেরিকার শীর্ষ কর্মকর্তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছেন। এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অর্থাৎ স্টেট সেক্রেটারি এবং জ্যারেড কুশনার ও তার বিশেষ দূত স্টিভ উডকফ যুক্ত রয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানি আলোচকরা তেল, গ্যাস এবং হরমুজ প্রণালী সংক্রান্ত একটি তাৎপর্যপূর্ণ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ আমেরিকা ইরানের পক্ষ থেকে একটি পুরস্কার পেতে যাচ্ছে বলে প্রেসিডেন্ট দাবি করেছেন এবং তিনি এটিও মনে করছেন যে সাম্প্রতিক এই হামলার ফলে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। অর্থাৎ দেশটির সামরিক যোগাযোগ ব্যবস্থা, নৌ বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি এটি মনে করছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে। তবে এর মধ্যে অর্থাৎ প্রেসিডেন্টের এত আশাবাদের মধ্যে পেন্টাগনের সূত্রগুলো জানিয়েছে, আলোচনা একদিকে চলছে, অন্যদিকে সমান্তরালে তারা মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে। রয়টার্স এই তথ্যটি জানিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের সাথে আলাপকালে জানিয়েছেন, তারা শুধু সাময়িক নয় বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চান। তিনি আশ্বাস দিয়েছেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে শত্রু দেশগুলো এই সুবিধার বাইরে থাকবে। এর বাইরে সক্রিয় আছে আরও বেশ কয়েকটি দেশ, মূল ভূমিকায় পাকিস্তান। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার ভেন্যু হিসাবে ইসলামাবাদকে প্রস্তাব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি টেলিফোন আলাপ করেছেন এবং সেখানে হরমুজ প্রণালী নিরাপদ রাখার বিষয়ে একমত পোষণ করেছেন। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান সরকারকে নির্মূল করতে আমেরিকার উপর চাপ দিচ্ছেন। যদিও সৌদি কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে অস্বীকার করেছে, তবে শুরু থেকেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে যে অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকবার টেলিফোন করে সৌদি যুবরাজ অনুরোধ জানিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, প্রলোভন দেখিয়েছেন যে ইরানে হামলা করো। অর্থাৎ যুদ্ধটি কার্যত আমরা দেখছি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের, কিন্তু এইখানে স্বার্থ রয়েছে আরও অনেক অনেক দেশের। সেই দেশগুলোর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আমন্ত্রণ জানিয়েছি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসেলের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে একটু জানি, সেটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পর থেকে তিনি মোটামুটি 2 সপ্তাহের মাথায় বিজয় ঘোষণা করে দিয়েছিলেন, তারপর যুদ্ধ অব্যাহত আছে, চতুর্থ সপ্তাহে অব্যাহত আছে। যে বিষয়টি জানতে চাই, তিনি আজকে যেটি বলছেন, তিনি বলছেন যে একটি পুরস্কার, সারপ্রাইজ আমেরিকার জন্য আসতে যাচ্ছে এবং এই সারপ্রাইজটা অর্থাৎ তিনি যুদ্ধ বন্ধ করতে চান, নানা আলোচনায় সেটি উঠে আসছে, কিন্তু তার যুদ্ধ বন্ধের জন্য একটি কারণ খুঁজে পেতে হবে। সেটি কি চলেই আসলো কিনা, একটু ছোট্ট বক্তব্যটা শুনি, তাহলে হয়তো আপনার বিশ্লেষণের সুবিধা হবে। And we're thrilled to swear in our new Secretary of Homeland Security, a great American patriot, to put it mildly, Mark Wayne Mullen. Everything we're doing, we're making great. The border is great. The military is great. We're having, by the way, a tremendous because they're going to make a deal. They're going to make a deal. They did something yesterday that was amazing, actually. They gave us a present, and the present arrived today. It was a very big present worth a tremendous amount of money. And I'm not going to tell you what that present is, but it was a very significant prize. And they gave it to us, and they said they were going to give it. So that meant one thing to me: we're dealing with the right people. Is that
nuclear related? No, it wasn't nuclear related. It was oil and gas related. And it was a very nice thing they did. But what it showed me is that we're dealing with the right people. প্রফেসর ডক্টর গোলাম মাতবর, একটা প্রেজেন্ট আসছে বলে তিনি জানিয়েছেন, উপহার আসছে, কি হতে পারে, কিংবা এই উপহারে সন্তুষ্ট হয়ে যুদ্ধটা কি বন্ধের দিকে যেতে পারে? ধন্যবাদ। আসলে দেখুন, এটা যুদ্ধকালীন সময় এটা তো অনেকগুলো প্রোপাগান্ডা হয়ে থাকে এবং অনেক ধরনের এক্সাজারেশন হয়ে থাকে। এখানে তো উনি নিজেও তো আসলে এটা বললেন না যে যদিও বলছেন অয়েল গ্যাস রিলেটেড। তো আসলে আমিও ওয়েট করছি হোয়াট ইজ দ্যাট সারপ্রাইজ, হোয়াট ইজ দ্যাট গিফট ইভেন্চুয়ালি গিভেন টু প্রেসিডেন্ট ট্রাম্প for actually wage the war with Israel, eventually. So I'm not sure actually what is that, but the thing is that at this point, war propaganda যেগুলো চলছে এগুলো আসলে is very difficult to believe in. এটা বোথ সাইডই, আপনি এখানেও বলেন বা ইরানের সাইডেও বলেন আর কি। কারণ দেখা যাচ্ছে যুদ্ধটা প্রায় এক সময় এদিকে বলতে নেগোসিয়েশন হচ্ছে, এদিকে আবার কিন্তু আপনার অ্যাটাক হচ্ছে, বোথ সাইডেই হচ্ছে আর কি। সো দিস ইজ সিচুয়েশন। এবং আমরা জানি যে এখানে শুধু যে তিনটা কান্ট্রি কথা বললাম, যে ইসরায়েল, আমেরিকা বা ইরান, এই যুদ্ধটা আসলে কিন্তু এই তিনটা দিয়ে না, আসলে মিডল ইস্টের কান্ট্রিজ গুলো কিন্তু এখানে আপনার ভীষণভাবে ইনভলভ, বিশেষ করে সৌদি আরব, UAE, Qatar, Oman, those countries also are very involved in this whole war. এবং তারাও টাইম টু টাইম দেখা যাচ্ছে, টার্কিও আছে এদিকে, আবার ইজিপ্টের কথা বলা হচ্ছে, টাইম টু টাইম আবার তারাও দেখা যাচ্ছে ডিগবাজি করে, একবার বলে এটা আরেকবার বলে এটা। So to me, I think I don't see any clue, any direction actually where this war is heading. Because আজকে একটা শুনি, আবার কালকে আরেকটা শুনি আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই চাই যুদ্ধটা বন্ধ হোক তাড়াতাড়ি, কারণ এটা শুধু ওই দেশগুলো যেগুলো বললাম তাদের মধ্যে না, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের উপর একটা বিরাট একটা কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে এবং ইটস গোয়িং টু গেট ওয়ার্স। অর্থনীতি আমরা জানি খুব খারাপের দিকে, কারণ প্রত্যেকটা কিছুই কিন্তু আমরা জানি যে অয়েল গ্যাসের উপর ডিপেন্ডেন্ট। এদিকে আবার রাশিয়া এবং চায়না, তারাও আবার মাঝে মাঝে ইনভেস্টিগেটিং বা তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে ইরানকে, বিকজ দে কনসিডার দে আর দেয়ার অ্যালাইস। আবার এদিকে ইন্ডিয়া দেখা যায় মাঝে মাঝে দুই দিকেই বলে, একবার এদিকে। সো এই ওয়ার টাইমে আসলে এই প্রোপাগান্ডা গুলো ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি আনসার্টেইন টু ট্রাস্ট and to have confidence in. আমি বোধহয় লাস্ট পার্সন হবো যে আনলেস আই সি সামথিং কনক্রিট, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে একটা প্লেজেন্ট একটা গিফট দেওয়া হয়েছে। আই এম অলসো ভেরি কিউরিয়াস টু নো what is that gift is given to President Trump from. Definitely, I think he is referring to Iran. So at this point, it's everything very uncertain. There's nothing that we can be excited. The only thing is that the problem is that the people losing their lives. ইনফ্রাস্ট্রাকচার সবগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু আপনার ক্ষতি হচ্ছে এবং এগুলো রিকভারি কিন্তু অনেক সময় লাগবে, ইভেন আফটার এভরিথিং গেটিং টু ক্লোজার। সো uncertainty, and we do not know exactly what is happening at this point. এবং এগুলো আমরা কোনো ডিটেইল খবর পাচ্ছি না, আমরা বিভিন্ন যে সোর্সের বরাদ দিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আসলে ট্রাস্ট করা খুব ডিফিকাল্ট। সো unless and until I see something concrete between the countries involved directly, particularly, I don't think we can say anything at this point that okay, this is where the war is heading. There is no direction at this point, clueless. কিন্তু একটা জায়গায় কি আপনার কাছে ঘটনা প্রবাহের বিশ্লেষণে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে এর মধ্যে আমেরিকার জয় চলে এসেছে, তিনি দাবি করছেন তেল গ্যাস বিষয়ে একটা প্রেজেন্ট আসতে যাচ্ছে, উপহার আসতে যাচ্ছে আমেরিকার জন্য, যেটা আমি চেয়েছিলাম, তিনি বলছেন যে আমি সেটি চেয়েছিলাম। তো সব অর্জন কিংবা উদ্দেশ্য যদি সাধন হয় তাহলে তিনি আসলে যুদ্ধটা বন্ধ করার কথাই ভাবছেন, সেটি যেই কারণেই হোক না কেন। এটা ইটস এ কাইন্ড অফ ওয়ে আউট, এটা তো আমরা জানি। সে বলছেন যে বরাবরই সে বলছে যে অয়েল গ্যাস, এবং তাদের কিন্তু মেইন শর্তটাও ছিল কিন্তু অয়েল গ্যাস ডিপেন্ড করে আর কি। ইসরায়েল এখানে এক্সাজারেট করেছে, ড্র্যাগ করেছে আমেরিকাকে ওয়ারে, কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু যুক্তরাষ্ট্র, বেশ করে ট্রাম্প যেটা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, সে তো বারবার বলছে যে অয়েল গ্যাস রিলেটেড এবং তাদের স্বার্থ আছে এখানে। স্বার্থ এখানে সবারই আছে, সারা ওয়ার্ল্ডের সবাই, চায়নার আছে, রাশিয়ার আছে, প্রত্যেকেরই স্বার্থ আছে মিডল ইস্টের উপরে। তো আমার কাছে মনে হচ্ছে না আলটিমেটলি the oil and gas, what is that? I'm not sure actually what is he referring to. So
at this point, this is what very uncertain situation. ওকে, করিম চৌধুরী, একটু আপনার কাছে জানি, সেটা হলো যে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা আর কন্টিনিউ করতে চাইছেন না, কিংবা আপনার কাছে কি মনে হচ্ছে তিনি সেটি কি চাপের মুখে চাইছেন না, সেটি কি তিনি বাস্তবতা বিবেচনা চাইছেন না, অর্থাৎ যুদ্ধটা বন্ধ করতে চাইছেন কিনা সেটি একটু আপনার কাছে শুনি। মিউট করা আছেন আপনি। জি, শুনুন, ঘটনা প্রবাহ যদি আমরা গত জুন থেকে একটু বিশ্লেষণ করে থাকি, মানে 2025 জুন থেকে, গত জুন জি। বলতে 2025 জুন থেকে, যখন আমরা Midnight বলছি যে Hammer। আমরা তাদের পারমাণবিক যে প্রোগ্রাম কর্মসূচি তাকে টোটালি আমরা ধ্বংস করে দিয়েছি। ইরান আর দ্বারা সেই পারমাণবিক রিসার্চের ক্ষেত্রে যেতে পারবে না, তাদের যে পারমাণবিক ওয়্যারহেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেতে পারবে না। এক্সকিউজ মি, সেটা আমরা B2 বোম্বার ব্যবহার করে আমরা সেটাকে টোটালি ধ্বংস করে দিয়েছি। সারা দেশে 3টি পারমাণবিক স্থাপনা কেন্দ্রই ধ্বংস করে দিয়েছি। অতএব যদি আমরা ধ্বংসই করে থাকি, পরবর্তীতে বারে আমাদের মধ্যপ্রাচ্যের একজন এই বন্ধু এসে হোয়াইট হাউসে আসার পরে আমরা এই সিদ্ধান্ত চিন্তা করলাম, সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা আমাদের দূতেরা যখন মধ্যপ্রাচ্যে আলোচনায় ব্যস্ত এবং যখন একটা সমঝোতার শেষ প্রান্তে গেছে, ঠিক সেই মুহূর্তে আমরা যুদ্ধের অন্তরালে, যেমন যুদ্ধের প্রস্তুতি নিলাম আলোচনার অন্তরালে, সেই মুহূর্তে আমরা আঘাত করলাম সেখানে। অতএব আলোচনাটা ব্যস্তে গেল, তার কারণে সেটা জনগণ বিশ্বাস করবে। যদি কোনো সমস্যা কিছু থেকে থাকে, অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো সমস্যা থেকে থাকে। এখন আপনার প্রশ্নের জবাব যদি দেই, আমি এটা ভূমিকাটা এই কারণে বললাম যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে। জি, যুদ্ধের খরচ প্রতিদিন, যেটা সামরিক খরচ, শুধুমাত্র এমো অস্ত্রের খরচ, আপনার জাহাজ, লোকবল, ইকুইপমেন্ট, যেটা স্ট্রাকচার, এগুলোর পরিবর্তে শুধুমাত্র আমরা যারা ব্যবহার করছি, যে সমস্ত বম এমো ব্যবহার করছি, তার খরচ $1+ বিলিয়ন পার ডে। $1+ বিলিয়ন। আপনি জানেন কিছুদিন আগে কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছে $200 বিলিয়ন। যুদ্ধ মাত্র কয়দিন হয়েছে? 2 সপ্তাহ হয়নি। তো আমরা যুদ্ধের জন্য অনুমোদন চাইলাম বাজেটের কাছে $200 বিলিয়ন, যেখানে আমাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক যে মন্দাভাব চলছে ট্যারিফের কারণে, প্রতিটি ফ্যামিলি কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী 2000 থেকে $2400 পর্যন্ত বেসড অন ফ্যামিলি সাইজ ক্ষতিগ্রস্ত হয়েছে সো কল ট্যারিফের কারণে। ট্যারিফের কারণে যখন হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে আমাদের ট্রেজারিতে হাজার হাজার বিলিয়ন ডলার জমা হয়ে গেছে, টাকার কোনো অভাব নাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাজেটে বড় ধরনের ডেফিসিট দেখা যাচ্ছে। আমাদের 2025 সালে আমাদের ডেবিট, যেটা আমাদের ঋণ বাড়িয়ে $38 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। ঠিক অনেকটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের জগা খিচুড়ি বাংলাদেশ ব্যাংকের হিসাবের মতো, যে টাকা আসছে, এক্সপোর্ট বাড়ছে, কিন্তু টাকা ট্রেজারিতে নাই, চলে যাচ্ছে কোথাও। আমরা জানি না এটা আমেরিকার ক্ষেত্রে হচ্ছে কিনা। তবে ব্যক্তিগতভাবে ট্রাম্প পরিবারের সম্পদ 50% উপরে ইনক্রিজ করেছে। এখন তাদের ওট $10 বিলিয়ন। আপনার আমার আমেরিকান ফ্যামিলি যখন স্ট্রাগলিং টু মিট দেয়ার এন্ড নিডস, we are struggling every day. Our president and his family is gaining money by the second. Around $5 billion in 2025. His family worth increased. Total worth is now 10. যুদ্ধের কথাই যদি বলে থাকি, এখন সে চেষ্টা করছে, আমি যতটুকু বুঝতেছি, ফেস সেভিং নিয়ে বেঁচে আছে। দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে ইট ইজ ওর্থলেস টু সিট ডাউন উইথ আমেরিকা। কিন্তু 2বার আমরা সিট করছি, 2বারে তারা এই সমঝোতার অন্তরালে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং 2বারে তারা বিশ্বাসঘাতকতা করে হামলা চালিয়েছে আমাদের উপরে। এটা তো সত্য কথা। আমরা তাদের সাথে আলোচনায় বসবো না। আমি কোন অবস্থায় যুদ্ধের সমর্থক নই, ভুল বুঝতে যায় না, আমাদের দর্শকরা যাতে ভুল না বুঝে।
আমি চাই না একটা আমেরিকান সোলজারও রক্তে যাক, একটা আমেরিকান বোটও আমেরিকার বাইরে যেয়ে যুদ্ধ করুক, আমাদের দরকার নেই। আমাদের ভেনেজুয়েলার তেলের যেমন দরকার নাই, কিউবাতেও হামলা করার দরকার নেই, ফরগেট অ্যাবাউট মিডল ইস্ট। কিন্তু আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যে চিপায় আটকে গেছি আমরা এখন। হঠকারী সিদ্ধান্ত, ভুল পররাষ্ট্রনীতির কারণে আমরা এখন পাকিস্তানের দ্বারস্থ হচ্ছি ফেস সেভিং করার জন্য। একটা জিনিস আপনাদেরকে বলি, ফেডারেল এফসিসি যখন বলে আমেরিকায় সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা কেড়ে নেবে, তারা যুদ্ধের ক্ষেত্রে আমেরিকাকে সমর্থন না দিয়ে, আমেরিকান সংবাদ মাধ্যম এখন পর্যন্ত ওই পর্যায়ে যায় নাই যে আমেরিকার জনগণকে ভুল বুঝাবে, কেননা তাদের জনপ্রিয়তা কমে যাবে, তাদের রেটিং কমে যাবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যার ফলে আমেরিকান সংবাদ মাধ্যম, মেজর সংবাদ মাধ্যমগুলো CNN, NBC, CBS, নিউ ইয়র্ক টাইমস, তারা প্রচার করে যাচ্ছে সংবাদ যতটুকু সম্ভব সত্যটা জানানোর জন্য। যখন বলে যে আমেরিকার জনগণকে ভুল বোঝানোর জন্য ফোর্স ক্রিয়েট করা হয়, তখন আমাদের আমেরিকার জনগণ বুঝতে আর বাকি নেই যে আমাদের দিনকাল ভালো যাচ্ছে না, আমাদের সন্তানেরা বাহিরের মাটিতে ভালো নেই, আমরা আর আমাদের সন্তানদের লাশ রিসিভ করতে যেতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে ফুলের মালা দিয়ে ঘরে আনতে চাই। এরকম আমেরিকার আরো কয়েকটা যুদ্ধের কথা বলা যাবে। ভিয়েতনাম যুদ্ধ বেশি দিন হয় নাই, আমাদের অনেকেই সেই যুদ্ধ সম্পর্কে পরিষ্কার জানা আছে। হয়তো আমরা, ট্রাম্প যেরকম 3 দিন পরেই বলেছিলেন যুদ্ধে বিজয় হয়ে গেছে, আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে, আমরা খামেনিকে মারে ফেলেছি, সব সমাধান হয়ে গেছে, তাদের সমস্ত অস্ত্র ভান্ডার আমরা উড়ে দিয়েছি। কিন্তু এটাকে যদি আমরা মনে করি কুয়েত আর ইরাকের মতো ছোট একটা রাষ্ট্র, আমি মনে করি আমাদের অজ্ঞতার যথেষ্ট ফলাফল ইতিমধ্যেই এই দেশটি সাফার করেছে, আমাদের সামরিক বাহিনী সাফার করেছে। বলতে খুব লজ্জা হয়, আমাদের F-35 সেখানে ভুলণ্ঠিত হয়েছে, যেটা আমাদের গর্ব ছিল। এটা হয়েছে সম্পূর্ণভাবেই আমাদের ভুল নীতির কারণে, আমাদের সমরবিদদের পরামর্শের বাইরে গিয়ে হোয়াইট হাউস থেকে যেটা করেছে। আপনার প্রশ্নের উত্তরে আসি, হ্যাঁ আমরা এখন সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি, কিন্তু প্ল্যান বি অলসো রেডি করে রাখছি, যেখানে 25 থেকে 3000 মেরিন সেনা আমরা সেদিকে পাঠাচ্ছি। ইনকেস যদি আমাদের সেটা সসম্মানে আমরা যদি সেখান থেকে আসতে না পারি, তাহলে যাতে যুদ্ধ করিয়ে যায়। ট্রাম্পের জন্য দুইটাই লাভ, সসম্মানে আসলে সে বিজয় ঘোষণা করবে, আর যদি কোনো সেখানে এঙ্গেজ হয়ে যেতে হয়, তাহলে 2026 সালের যে নির্বাচন, দেশে জরুরি অবস্থা ঘোষণা করে সেই নির্বাচন থেকে সে আটকা পেতে পারে, রক্ষা পেতে পারে। কারণ এটা তার মহান একটা বড় উদ্দেশ্য। কারণ এই নির্বাচনে সে পরিষ্কার বুঝছে যে আমেরিকার 11 মিলিয়ন, 330 মিলিয়নের ভিতরে 11 মিলিয়ন পিপল লস্ট দেয়ার হেলথ মেডিকেড বেনিফিট ইন 2025। আমি যেই সিটিতে বসবাস করি, ছোট্ট একটা সিটি, মাত্র 500,000, 500,000 লোকের বাস, সেখানে 52,000 পিপল লস্ট দেয়ার হেলথ মেডিকেড বেনিফিট, হেলথ কেয়ার বেনিফিট। এই ধনী দেশে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে, অথচ আমরা প্রতিদিন ব্যয় করছি শুধু এমো খাতে তাৎক্ষণিক $1 বিলিয়ন প্লাস। আর এইসব যুদ্ধ সমরাস্ত্র যখন আবার ফিরে আসবে দেশে, অসংখ্য আহত মানসিক বিকারগ্রস্ত লোক যখন ফিরে আসবে, তাদের দায়ভার আসবে আপনার আমার সন্তানদের উপরে। অতএব দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিপর্যয় আমাদের, কিন্তু আমরা এড়াতে পারবো না। ট্রাম্প যেটা এখন চাচ্ছে, ক্ষমতায় যদি সে না থাকতে পারে, যেখানে একটু আগে বললাম যে প্রতিটা পরিবার ট্যারিফের কারণে $2,000 থেকে $2,400 2025 সালে ক্ষতি হয়েছে। যদি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি বলছিলেন যে হরমুজ প্রণালী আমি এবং আয়াতুল্লাহ দুজন মিলে পরিচালনা করব। অর্থাৎ এমন কোন নেগোসিয়েশন কি হচ্ছে যেটি যত যাই বলুক না কেন, নিঃসন্দেহে ইরান ও চায়না এই যুদ্ধটা অনেক দিন ধরে চালিয়ে দিতে, কারণ ইরানেরও ক্ষতি হচ্ছে, আমেরিকার ক্ষতি করছে, তারা বেসগুলোতে ক্ষতি করছে, ইরানেরও ক্ষতি হচ্ছে, তারা
বলছে যুদ্ধটা তারা সাময়িক নয় পুরোপুরি বন্ধ করতে চায়, অর্থাৎ যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তারা আন্তরিক আছে। সেক্ষেত্রে তাদের ট্রাম্প কার্ড তাদের হাতে যেটি আছে সেটি হলো হরমুজ প্রণালী। তারা কি এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আমেরিকার সাথে কোনো না কোনোভাবে একটা আপোষ রফায় গিয়ে এই ধরনের কিছু করার, অর্থাৎ যেটি ট্রাম্প বলছিলেন যে আমি এবং আয়াতুল্লাহ মিলে এই হরমুজ প্রণালী পরিচালনা করব, এমন কোনো বিষয় কি ঘটতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখুন কি করতে পারবে, হরমুজ প্রণালী একটা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে দাঁড়িয়েছে। তেলের দামের সাথে বিশ্বের সবকিছুর দামই বেড়ে যাবে, অর্থনৈতিক মন্দাত্তা আসবে, রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন আসবে বিভিন্ন দেশে। অতএব হরমুজ প্রণালী যদিও বলে যে 20% তেল এবং এই এনার্জি সেখান থেকে আসে, এটা কিন্তু তারা বন্ধ করতে চাচ্ছে না। আমাদের দর্শক এবং আমাদের আমেরিকার বেশিরভাগ ক্ষেত্রে যে মেইন স্ট্রিম মিডিয়াটা ভুল বোঝানো হচ্ছে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিনই আপনার কার্গো যাচ্ছে, প্রতিদিনই সেখানে ট্যাঙ্কার চলাচল করছে। শুধুমাত্র যাদের জন্য বন্ধ করার কথা, যাদের সাথে যুদ্ধ চলছে, তাদের ট্যাঙ্কার তো সেখান থেকে তাদের তেল নিয়ে আসা, তাদের হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, ঘরের পাশ দিয়ে আসতে দেবে না, এটা স্বাভাবিক। অতএব যে জিনিসটা ঘটছে সেটা হলো এখন চীনের জন্য বন্ধ নাই, অন্য কোনো দেশের জন্য বন্ধ নাই। তারা বারবার বলছে শুধুমাত্র শত্রু দেশগুলো যারা জোটবদ্ধভাবে আক্রমণ করছে সেটার উপরে, তাদের উপরে তার নিয়ন্ত্রণ। কিন্তু আমরা এখনো ভুল বুঝাই আমাদের জনগণকে। ইউরোপেও বলা হচ্ছে যে ইউরোপকে আঘাত করতে পারে এরকম তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রেডি আছে। এখন ইউরোপ থেকেই, ন্যাটো থেকেই বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা প্রোপাগান্ডা, এটা শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোকে খেপাইয়ে দেওয়ার জন্য। ইউরোপীয় দেশের তেলের আমদানির ক্ষেত্রে এবং গ্যাসের আমদানির ক্ষেত্রে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ নয়, হরমুজ প্রণালী চলছে। তো আমি বলবো যে হরমুজ প্রণালী তাদের একটা বড় শক্ত জিনিস, এবং সেই জিনিসকে প্রভাব খাটিয়ে, সেই জিনিসকে কাজে লাগিয়ে, সেই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে তারা যদি তাদের দেশের উপর বিভিন্ন দেশের আক্রমণটা বন্ধ করতে পারে, আমার মনে হয় সেটা বড় ধরনের সফলতা, সবার জন্য উইন উইন। আর যে ট্রাম্প যে বলছেন আমি আর আয়াতুল্লাহ মিলে আমরা হরমুজ, দেখুন যদি আপনি ইরানিয়ানদের চরিত্র আপনারা দেখেন, বছরের পর বছর ধরে তারা ইরাকের সাথে কখনো মাথা নত করেনি, আপোষ করেনি, যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চলছে বছরের পর বছর ধরে। মানে কার সাথে আপোষ করেনি? মানে আমেরিকা আমি তো ইরাকের কথা বলছি, হ্যাঁ, ইরানের না না সাথে ইরাকের সেটাই বলছি যে ইরান তো, আমেরিকা তো আর সাম্প্রতিক ইরান আক্রমণ করে নাই যে মানে তাদের সাথে না না আপোষ না সেটা করার বিষয়ে। আক্রমণ তো এবারে করলো, আর আলো আপোষের কথা এর আগে আসার কথাই না। জি। কিন্তু এর আগে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যতবার ইরানকে চেষ্টা করা হয়েছে দমিয়ে রাখার জন্য, ইরানের উপরে কোন ধরনের বাণিজ্যিক অবরোধ দেওয়া হয়নি, ইরানের সম্পদ ফ্রিজ করা হয়েছে, ইরানকে একঘরে করা হয়েছে, ইরানকে বিশ্ব থেকে অনেকটা একঘরে করা হয়েছে বছরের পর বছর ধরে। এবং আণবিক শক্তি কমিশনের নিয়ন্ত্রক সেখানে ইন্সপেক্টরকে পাঠিয়ে তাদেরকে প্রত্যেক দিন, যেখানে যেসব দেশে বছরে একবার যায় না, ইরানে কিন্তু প্রতি 3 মাস পর পর আণবিক শক্তি কমিশনের রিপ্রেজেন্টেটিভ সেখানে বহন করেছে। এটা কাদের কারণে করেছে আমরা জানি, কিন্তু একটাবারও তাদেরকে ভায়োলেশন দেওয়া সম্ভব হয়নি। দ্য ব্যাড নিউজ। কিন্তু আমরা তাদেরকে যেই কথা বলে আক্রমণ করলাম, এখন কথা আমরা উল্টা দিকে নিচ্ছি। এখন আমরা বলছি অন্য কথা, যে আমরা তেল এবং গ্যাস নিয়ে আসবো। আজকের যে পরিস্থিতি, শুনুন, আপোষ হলে আমাদের জন্য যেমন ভালো, ইরানের জন্য আমি মনে করি সেটা ভালো, এবং সারা বিশ্বের জন্য ভালো হবে। যুদ্ধ কেউই চায় না, কিন্তু আপোষ করার মতো আচরণ আমাদেরকে শিখতে হবে। সমঝোতা, ন্যায় অন্যায়, সেই জিনিসটা আমেরিকার পররাষ্ট্রনীতির বিরুদ্ধে গিয়ে আপনি দেখেন কংগ্রেশনাল অ্যাপ্রুভাল, যে জিনিসটা দরকার ছিল নীতি নৈতিকভাবে, দেশে একটা কংগ্রেস আছে, সেখানে কোনো ইমার্জেন্সি নয়, কেউ আমাদের দেশ আক্রমণ করে নাই, কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া তাড়াহুড়ো করে কেন আমরা সেখানে সমর প্রস্তুতি নিলাম এবং সেখানে আক্রমণ করলাম? কাদের উদ্দেশ্যে? যাদের উদ্দেশ্যে, যাদের প্ররোচনায়, যাদের প্রভাবে এই যুদ্ধ, তারা এক সময় আমেরিকার বিরোধিতা করবে। না, আমেরিকা একটা যখনই একটা তার ডলার দিতে কৌশলগত চাইবে না, প্রশ্ন যদি করি আপনার কাছে, কৌশলগত প্রশ্ন, আমেরিকা একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে যেখানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে শীর্ষ নেতাদের সবাইকে মেরে ফেলা সম্ভব হয়েছে। যদি কংগ্রেশনাল অ্যাপ্রুভাল নিয়ে ঘোষণা দিয়ে, এই যুদ্ধটা কিন্তু ঘোষণা দেওয়া হয়নি, শুরু হয়নি, তো সেইভাবে যদি করা হতো তাহলে তো আসলে কৌশলগত জায়গায় এখন আমেরিকা যে অ্যাচিভমেন্টের কথা বলছে সেটি বলা কি সম্ভব হতো?
আরো বেশি হতো। আমেরিকা গত 2 মাস ধরে সমর প্রস্তুতি নিচ্ছে সেই অঞ্চলে, তার বড় বড় যুদ্ধ জাহাজগুলো সরঞ্জামগুলো সেখানে প্রস্তুত রেখেছে। ইরান তার প্রস্তুতিও নিয়েছে। দেখুন ইরান কি প্রস্তুতি নিয়েছে জুনের পর থেকে, যার ফলে আমরা যতই বলে নাই কেন তাদের সবকিছু ধ্বংস করে দিয়েছি। সমরাস্ত্র, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব ধ্বংস করে দিয়েছি। এখন কেন হরমুজ প্রণালীর নিরাপত্তা আমরা কেউ দিতে পারছি না? কোন আমাদের ন্যাটো বন্ধুরা বা আরব বন্ধুরা কেউ কেন সেখানকার নিরাপত্তা দিতে পারছে না? তাহলে আমরা ধ্বংস করতে পারছি বলে মাইকি করে বললে হবে, নাকি সত্যিকার ডেটাটা ইজ ডিফারেন্ট? এটা আমাদেরকে বুঝতে হবে। আর তাদের প্রস্তুতিটা দেখুন, তারা সমস্ত মিসাইল আর ড্রোন এক জায়গায় বসে রাখে নাই। তারা সবকিছুই জানতে পেরেছে যে আক্রমণ হবে, এবং আক্রমণ হলে ডিসেন্ট্রালাইজ কিভাবে করে, এবং সেন্ট্রালে একই জায়গায় যখন অনেকগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করা হলো, তাদের সমর যে প্ল্যান, যুদ্ধের যে প্রস্তুতি, সেটাতে বিন্দু মাত্র কোনো ব্যাঘাত হয়েছে বলে আমার মনে হয় না। সো দে আর ওয়েল প্রিপেয়ার্ড ফর মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড দে আর শোয়িং দ্য রেজাল্ট। তাদের দেখুন, যখন সারা দেশের উপরে তাদের বিমান উঠতে পারছে না, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওই দেশটির বিমান আর আমাদের বিমান বাহিনী এক ছিটে এভাবে ঘুরে পাচ্ছে, তার চারিদিক থেকে আরব ভূখণ্ড ব্যবহার করে এবং না করে আমরা ইরানের আকাশ দখল করে রাখছি। কিন্তু তারপরেও তাদের মিসাইল কিন্তু বন্ধ নেই, ধ্বংসাত্মক পুরা তার চারপাশে আরব প্রতিবেশী থেকে শুরু করে যারাই আমাদের বন্ধু হয়েছে, যারাই আমাদেরকে একটু সহযোগিতা করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারে তারা আঘাত হানছে। তাহলে বুঝতে হবে সংসদে বসে কংগ্রেশনাল অ্যাপ্রুভাল নিলে হয়তো আমাদের যুদ্ধটা একটু ডিলেইড হতো। সেখানে আমাদের আইন প্রণেতারা আমাদের পররাষ্ট্র নীতির প্রতি দীর্ঘমেয়াদী যে স্বার্থ, সেটা চিন্তা করে হয়তো যুদ্ধটা হতেই দিত না। কারণ ইরানের সাথে যুদ্ধ করে আমাদের লাভটা হচ্ছে কি? একটা বিশেষ দেশের হয়তো নিরাপত্তায় লাভ হতে পারছে, আমাদের লাভ হচ্ছে কি? তেল গ্যাস পাবেন। সরি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। ফিরে এসে প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হলো যে এইখানে অনেকগুলো পক্ষ আছে। যদি আমেরিকা এবং ইরান শেষ পর্যন্ত সম্মত হয়, কিন্তু বাকি পক্ষ যারা এই যুদ্ধটা চালিয়ে নিতে চান তারা সেটি মানবেন কিনা, কিংবা তারা এই যুদ্ধ বন্ধ করতে কোনো বাধা দেবেন কিনা, সেটি জানবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মনমত ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আছেন সালের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, অর্থাৎ অনেকগুলো বিষয় আমরা করিম চৌধুরী আপনার সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। সেটি হলো যে যুদ্ধটা বন্ধ করার জন্য অনেকগুলো পক্ষই চাচ্ছে, বিবেকবান মানুষ মাত্রই চায় পৃথিবী যুদ্ধ মুক্ত থাকুক, কিন্তু এই যুদ্ধটা চলুক এটিও চাইছে এমন মানুষের অভাব নেই। কারণ যখন কোথাও আলুর গুদামে আগুন লাগে, আলু পোড়া খাওয়ার জন্য অনেকেই যায় সেখানে। আমরা সৌদি যুবরাজকে দেখছি, তিনি বলছেন যুদ্ধ চালিয়ে যাও। আমরা চায়নাকে দেখছি, ইরানকে হয়তো সহযোগিতা করছে, আলোচনা করছে, কিন্তু চায়নার তেলের কোনো সমস্যা হচ্ছে না। রাশিয়া উল্টো তেল বিক্রি করে এই সুযোগে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েল সেখানে স্বার্থ রয়েছে এবং যুদ্ধ শুরু করার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন আমার স্বার্থ সিদ্ধি হয়েছে, আমি যে উদ্দেশ্যে সেখানে যুদ্ধ শুরু করেছিলাম সেটি বাস্তবায়ন হয়েছে, ইরান তাদের জনগণ এবং তাদের অর্থনীতির কথা চিন্তা করে যুদ্ধে আপোষ করে, বাকি যে শক্তিগুলো আছে তারা কি এই যুদ্ধটি বন্ধ করতে দেবেন? দেখুন, তার আগে আমি আসলে বেশ কয়েকটা কথা বলবো। করিম চৌধুরী অনেক কথা বলেছেন, অনেক লম্বা আলোচনা করেছেন বিশদভাবে। কনগ্রেশনাল অ্যাপ্রুভাল যেটা উনি বলেছেন আর কি, দেখুন ইরাকের ক্ষেত্রে যেটা হয়েছে উইপেন অফ মাস ডিস্ট্রাকশন, কনগ্রেশনাল অ্যাপ্রুভাল, এবং এই দেশে কিন্তু বিশেষ করে allies to ইসরায়েল এবং ওখানে যে মিডল ইস্টের যে পলিসিটা, এটা ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার ওয়েদার ইউ ডেমোক্রেটিক অর রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এটা তড়িঘড়ি করে যেহেতু অ্যাটাকটা করেছেন, ইসরায়েলের ইনভেস্টিগেশন হোক যেভাবেই হোক, আমার মনে হয় he thought that he might not get it approval, হয়তো সে অ্যাপ্রুভালও পেতে পারতো, বেনিফিট অফ ডাউট আমার কাছে যেটা মনে হয় আর কি।
আর এখানে আপনি আরেকটা কথা উনি বলছেন যে করিম চৌধুরী যে যে ট্রাম্পের যে বিজনেস 50% বেড়ে গেছে, এটা আসলে আমি এখন আর এভাবে দেখি না। আপনি সারা ওয়ার্ল্ডে পলিটিক্স হচ্ছে এখন বিজনেস। পলিটিক্স কিন্তু এখন জাস্ট ওই যে মানুষ সার্ভিস দেওয়ার জন্য আসতো, মানবতার জন্য আসতো, ওগুলো দোজ ডেজ আর গন, উই আর ইন ব্যাড টাইমস। এবং সেই জন্যই যে তার যে 50% বেড়ে গেছে, আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি দ্যাট থ্রি অফ আস উই কেম ফ্রম। বাংলাদেশে পলিটিশিয়ান হওয়া মানে হচ্ছে পরের দিন হচ্ছে বিরাট বড় লোক হয়ে যাওয়া। So this is not only the case of America, it's everywhere, all over. Politics is a business now. It's not মানবতা এবং যে সার্ভিস মটো ওগুলো কিন্তু নাই। Those days are gone. এখন যে যুদ্ধটা আমরা সবাই চাই, যে আমরা যে যুদ্ধ কোনোদিনই কিন্তু ভালো ফল দেয় না। সব সময় কিন্তু জান মাল প্রত্যেকটাকে নিরাপত্তা বলেন এবং ক্যাজুয়ালিটিস, এটা কিন্তু সবসময় হতে থাকে এবং আমরা নোবডি উড লাইক টু সি দ্যাট। এখন আপনার কথা হচ্ছে যে পার্টিজ ইনভলভড, বিশেষ করে আপনি যেটা হিন্ট করতেছেন যে ইসরায়েলকে এটা মানবে কিনা, ইসরায়েল মানবে কি না মানবে সেটা কিন্তু এখন ডিপেন্ড করে যুক্তরাষ্ট্রের উপর। Israel cannot actually raise or conduct or run any war without United States. Can money, intelligence, ammunition, all those things actually they depend very much on United States. সুতরাং এখানে আমার মনে হয় না তার যে কোনো চয়েস মানে থাকবে। এই তবে মানা বলতে আমি কিন্তু বুঝিয়েছি তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে কিনা, প্রভাব, মুখে তো হ্যাঁ, তারা বলার প্রভাব সুযোগ নেই বিস্তার করবে এবং যে তাদের মানবো প্রভাব না। বিস্তার থেকে গোয়ার্তমিটা বেশি করে তারা আর কি ওইটা কিন্তু করবে। যেমন অনেক সময় কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, আমরা উই ডোন্ট ইভেন ওরি অ্যাবাউট, যখন আমেরিকা একটু আগে, বিশেষ করে 7-8 বছর আগে যখনই তাদেরকে একটু লাগাম টেনে ধরতে চায়, তখনই বলেছে আমরা উই ক্যান ডু ইট বাই আওয়ার সেলফ। এই যে একটা গোয়ার্তমি ভাবে এটা আছে, কিন্তু তারা কতটুকু করতে পারবে সেটা আমরা জানি। আর ইরান কিন্তু এই যুদ্ধটার জন্য কিন্তু বেশ কয়েক জনের পর থেকে অনেক আগের থেকেই কিন্তু তারা প্রিপারেশন নিয়েছে। এবং তাদের যে এই জন্য বলছি ওয়ার টাইমে কিন্তু কোনো কিছু রিলাই করা খুব ডিফিকাল্ট আনলেস এন্ড আনটিল ইউ সি দ্য ইম্প্যাক্ট, এর প্রভাব বা এর ক্ষতিটা, ডিভাস্টেশনটা, যে তখনই বোঝা যায় যে আসলে হ্যাঁ কথাটা তো সত্যই ছিল। তো এখন তারা কিন্তু অনেক আগের থেকে, এবং আমরা জানি তারা আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এখন বলতেছে 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এই ধরনের মিসাইল তাদের কাছে আছে। এখন এটা আমরা তো জানি না আনলেস এন্ড আনটিল এনিথিং হ্যাপেন, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট হ্যাপেন, এটা আনফর্চুনেট থিং আর কি। তো এখন তারা আবার এটা বলছে, তো ইরান কিন্তু এই যে করিম চৌধুরী যেটা বললেন যে উইদাউট এনিথিং লাইক এয়ার সুপ্রিমেসি ছাড়া, যেখানে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলোই কিন্তু পুরো হাতে তাদের ছিল, তো সেখানে কিন্তু দেখুন তারপর কিন্তু দে আর কন্টিনিউইং, এবং তারা মিসাইল এবং ড্রোন এটাতে আমরা খুব সাকসেসফুল। তবে তাদের বোধহয় ইন্টেলিজেন্স সার্ভিলেন্স কিছুটা পাচ্ছে কিন্তু আমরা চায়না এবং রাশিয়ার মাধ্যমে আর কি, যার ফলে তারা অনেকগুলো জায়গায় কিন্তু পিন নিশ্চিত পয়েন্ট ভাবে পাচ্ছে তারা। করতে পেরেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে সেভিং দ্য ফেসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা করিম চৌধুরী বলেছেন, আসলে আলটিমেটলি ওইটাই যে উই হ্যাভ অ্যাকমপ্লিশড আওয়ার অবজেক্টিভস। যুক্তরাষ্ট্র তো এটাই বলবে আলটিমেটলি, প্রেসিডেন্ট ট্রাম্প, যে আমাদের খামেনিকে শেষ করে দিয়েছি এবং আমরা তাদের অনেকগুলো স্থাপনা শেষ করে দিয়েছি, তাদের মিসাইল আমরা শেষ করে দিয়েছি, আমরা এখনো জানি না মিসাইলের কি অবস্থা, তাদের ড্রোন ব্যবস্থা শেষ করে দিয়েছি, তাদের বৈদ্যুতিক যে আপনার যে সোর্স সেগুলো নষ্ট করে দিয়েছি। ইরান ইজ ডিভাস্টেটেড, এটা বলতে পারবি। আর আরেকটু বলবো যে করিম চৌধুরী একটু বলতেছিল যে এটা যে আপনার এদেরকে কিন্তু আপনার ইরাক না, কিন্তু এদেরকে কিন্তু আপনার দেখুন, আপনি যদি চেঙ্গিস খান থেকে, মঙ্গল থেকে আরম্ভ করে, যদি আপনি যদি অটোম্যান থেকে আরম্ভ করে, nobody could defeat them. They have a national pride. এবং this is a country, they are very proud of their, the ancestry, their heritage, their tradition. এবং তারা জানে না কিন্তু আসলে, যেটা করিম ভাই বললেন যে তারা জানে না আত্মসমর্পণ করতে, তারা জানে তাদের ন্যাশনাল ফাইট প্রাইড ফাইট করার বিষয়টা তারা, জি। দে উইল ডু ইট। এবং আমার মনে হয় না ইরানকে একদম শেষ করে দিতে পারবে। অলসো আমরা জানি যে তাদের তো কিছু সহায়তা দরকার, সেটা আছে আমরা জানি, চায়না এবং রাশিয়া। কারণ চায়না এবং রাশিয়া এখানে যেটা মনে করছে, এখানে ইরানের ডিফিট মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা একটা একেবারে একচ্ছত্র, যেটা আমরা দেখছি আর কি, তাদের সবাই ডিফিট। এবং এখানে নর্থ কোরিয়াও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, বিভিন্ন টেকনোলজিক্যাল বিভিন্ন ধরনের আর্মস এমিনেশন, তারাও কিন্তু এখানে ইরানকে সহায়তা করছে। So, মানে অনেকটা আমার- ঝিকে মেরে বউকে শিখানোর মতো, মানে ইরানকে মেরে exactly. চায়না রাশিয়াকে মেসেজ দেওয়ার মতো বিষয়টাই তো চাওয়া হয়েছিল। রাইট, এখানে যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে মানবে কি না আর কি অন্য পার্টি, যেটা আর কি, এটা আমি আবারও রিপিট করে বলবো যে আসলে এটা ডিপেন্ড করবে যে যুক্তরাষ্ট্র ইভেন্চুয়ালি, ইটস নট অ্যাবাউট দ্যাট কান্ট্রি, তারা চেষ্টা করবে ইরানকে তাদের কথা শেষ করে দেওয়া। এদিকে ইরানও কিন্তু আপনার পরিকল্পনা, এটাও তাদের বলে যাওয়া উচিত না, দে অলসো ওয়ান্ট টু ওয়াইপ আউট দ্যাট কান্ট্রি ফ্রম দ্য মিডল ইস্ট। সো বোথ সাইডে কিন্তু এই গোয়ার্তমিগুলো আছে, ইগোগুলো আছে, যেটা হচ্ছে মানবতার জন্য আমি মনে করি একটা সবচেয়ে
বড় ন্যাক্কারজনক এবং সবচেয়ে খারাপ ইয়ে আর কি। আমরা চাই না যে ওয়াইপ আউট দোজ কাইন্ড অফ থিং, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, ইভেনচুয়ালি আমরা জানি what happened, as a result of ওকে, those kind of, the ego and atrocities occurred as a result of their egoistic statement. অনেক ধন্যবাদ আপনাকে করিম চৌধুরী। আপনার কাছে শেষ প্রশ্নটি রাখতে চাই, সেটি হলো শেষ পর্যন্ত মিডিয়েটরের ভূমিকায় বিভিন্ন সূত্র থেকে পাকিস্তানের নামটি উঠে আসছে। পাকিস্তান শুরু থেকে খুব বিব্রত ছিল তারা কোন দিকে যাবে, কারণ একদিকে বন্ধু আমেরিকা, অন্যদিকে ইরানের সাথে দীর্ঘদিনের তাদের ঐতিহাসিক কিছু ঘনিষ্ঠতা রয়েছে। কিন্তু আমরা দেখেছি ইরানে হামলার সময় তারা খুব দুর্বলভাবে নিন্দা জানাচ্ছিল, কিন্তু ইরান যখন মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তখন তারা খুব ভালোভাবেই সেটি নিন্দা জানিয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আস্থা রাখছেন পাকিস্তানের উপর, এবং বিভিন্ন সূত্র বলছে শাহবাজ শরীফ নিজেও বলছেন ওকে কাম, ইসলামাবাদে আসো, আমরা আলোচনা করি। পাকিস্তান কতটা কার্যকর, মানে তাদের অবস্থায় তো অনেক বেশি এরকম ভঙ্গুর, তারা এত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বন্ধে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, নাকি কেউ একজনকে তো এগিয়ে আসতেই হবে? আপনি সেভাবে দেখছেন? আমরা সবাই বুঝি, আমাদের রাজনীতিবিদরা বুঝেন, আমেরিকান পলিটিশিয়ানরা বুঝেন, আমাদের কংগ্রেসম্যান সিনেটররা বুঝেন, আমাদের যারা সচেতন নাগরিক শিক্ষাবিদ তারা সবাই বুঝেন। হোয়াইট হাউস থেকে যখন আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডাইরেক্ট ডিল করার কথা বলা হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ে আমাদের শান্তির যে দুইজন দূত সেখানে আসেন সারাক্ষণ, তাদের পাশ কাটিয়ে, কারণ তাদের উপর আর ইরানের কোনো আস্থা নেই, ইরান তাদের সাথে আর কথাই বলতে চাচ্ছে না। ইরান ডাইরেক্টলি বলেই দিয়েছে দে আর ইউজলেস, দে আর বিট্রেয়ার, দে আর চিট, অল দোজ থিং দে সেড ইট অলরেডি। সো নাও হোয়াইট হাউস থেকে ডাইরেক্ট ভাইস প্রেসিডেন্টকে দেয়া হয়েছে। আপনি জানেন যে ইরানের সাথে পাকিস্তানের শুধু কালচারাল না, ব্যবসা বাণিজ্য এবং সীমান্ত, বিশাল একটা সীমান্ত নিয়ে তাদের পাশাপাশি দেশ। অতএব পাকিস্তানকে এঙ্গেজ করা কৌশলগত দিক থেকে, সামরিক দিক থেকে এটা খুবই জরুরি। কেননা পাকিস্তানের হাতে অ্যাটমিক এনার্জি রয়েছে, যেই অস্ত্রগুলো আছে, কোনো কারণে যদি সেটা কোনোভাবে ইরানে ঢুকে যেতে পারে এবং সেটা বড় ধরনের বিপর্যয় হবে মধ্যপ্রাচ্যে আমাদের সেই বন্ধু রাষ্ট্রটির জন্য, যার ফলে পাকিস্তানকে ব্যবহার করে সেখানে সব কৌশলগত কারণেই পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক এবং ইরানের যে সম্পর্ক, সেই ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আশা করি সেটা ভালো ফল পাওয়া যাবে। যদি আমরা আবারও যেই দুটো দেশ, আমি বিশেষ করে দুটো দেশের কথা বলবো যারা যুদ্ধ থামাতে চাচ্ছে না, একটি দেশের নাম বলার দরকার নেই, সেই দেশটাই আমাদেরকে সেখানে নিয়ে গেছে, আমেরিকার মিডিয়া একদম নাম করেই বলছে। আর মধ্যপ্রাচ্যের যেই সৌদি আরবের কথা আমি বলবো, তাদের বিরোধ দীর্ঘদিনের, এখন যেই সুযোগটা তারা নিতে চাচ্ছে সেটা হলো তার শত্রুকে একদম দুর্বল করে দেয়া। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে পরবর্তী অ্যাটাকটা যখন তাদের উপরে আসবে, তখন হয়তো আর কোনো রাষ্ট্রই তাদের সমর্থনে আসবে না। এটা এখন বুঝতে একটু দেরি হচ্ছে, কারণ আমরা তো আমাদের ওই অঞ্চলের লোকজন, বিশেষ করে মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার লোকজন খুব শর্ট সাইটেড হয়ে থাকি। সবাই না, আমি সবাইকে না, আমি নিজেও অনেকটা শর্ট সাইটেড বলবো, নিজেকে দিয়েই শুরু করি। কারণ তাৎক্ষণিকভাবে যে সুবিধাটা সেটা আমরা দেখতে চাই, দীর্ঘমেয়াদী সুবিধাটা আমরা বুঝতে চাই। আপনার প্রশ্নের জবাবে যদি আসি, বলবো শাহবাজ শরীফ অথবা পাকিস্তানের মধ্যস্থতায় যদি এই যুদ্ধ বন্ধ হয়, আমেরিকার জন্য ভালো হবে, সারা বিশ্বের জন্য ভালো হবে, সেটা ইরানের জন্য ভালো হবে। তবে যেই দুটো রাষ্ট্র এই যুদ্ধের বিরোধিতা করে আসছে, তাদের অর্থনীতির অবস্থা কিন্তু ভালো নয়, রাজনৈতিক অবস্থাও খুব ভালো নয়। মধ্যপ্রাচ্যের ওই দেশের যে প্রধানমন্ত্রী, তিনি সে দেশের কোর্টে বিচারাধীন আছেন। যদি কোনো কারণে তার ক্ষমতাচ্যুতি হয়, তাহলে তার জায়গা হবে জেলখানায়। শুধুমাত্র করাপশনের কারণেই জেলখানায় যাবেন না তিনি, এই যুদ্ধ অপরাধের কারণেও দেশে যাবেন। তার দেশেই তার বিরুদ্ধে, প্যালেস্টাইনিয়ানদের বিরুদ্ধে যে জেনোসাইড ঘটনা হয়েছে, যে যৌন নিপীড়ন, লাইভ বার্নিং পিপলকে লাইভ বার্ন করা হয়েছে, এই সব অপরাধের কারণে হয়তো ওই দেশটিতেই তার বিচার হবে
এবং আপনারা জানেন আন্তর্জাতিক আদালতে সেখানে মামলা রয়েছে, মামলা চলমান। আইসিসিতেও তার বিচার হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও তার বিচার হচ্ছে। অতএব এই দুটো দেশ, একটা দেশ অর্থনৈতিক কারণে এবং শত্রুকে শত্রুতা করার জন্য, আরেকটা দেশ ওই দেশের নেতাকে বাঁচায় রাখার জন্য, এবং ওই দেশের যে একটা জাতীয় পরিকল্পনা, সেই অঞ্চলকে একই দেশে বর্ডারহীন, যেমনটা মোদি বলছিলেন যে ইরাককে ধ্বংস করে দিয়ে বৃহত্তর ইসরায়েল গঠন হবে, সেই ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশকেও উনি একটা লাইভ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এখন সব জায়গায় খুব বহুল প্রচারিত হচ্ছে। মোদি বলছে, এটা আমি টেস্টও করেছি এবং কয়েকজনকে জানিয়েছি এআই দ্বারা হয়, আমি টেস্ট করেছি। আমি ভাবছিলাম যে এআই দিয়া একটা সুস্থ লোক কিভাবে বলতে পারে যে পুরা ভারতবর্ষকে আবার একই ভারতের আন্ডারে আসবে, একই হবে, এই কথাটা একটা সুস্থ লোক কিভাবে বলতে পারে আজকের দিনে? না, এটা যারা এআই বিশেষজ্ঞ তারাও বলছেন যে না, এটা এআই না, এটা তারই কথা, এবং সেই বলছে তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে, কথার সাথে, টোনের সাথে সব টেস্ট করে প্রমাণ পাইছে। ওই দেশে এই যে দুই জায়গায় উগ্রবাদী, আমি ভারতকে এখানে টেনে আনলাম শুধু উদাহরণ দেওয়ার জন্য, এদের কারণে হয়তো যুদ্ধটা বন্ধ হতে একটু দেরি হবে। তবে আমি বলবো যুদ্ধ বন্ধ হলে ওই দুইটি দেশও উপকৃত হবে, সারা বিশ্ব উপকৃত হবে। যুদ্ধ এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। আমেরিকার তার ফেস সেভিং নিয়ে যা হয়েছে ইতিহাসে হয়তো লেখা থাকবে, এখনো সময় আছে। লাশ আসার আগে আমরা ঘরে ফিরে আসা উচিত, ভুল স্বীকার করে না হলেও অন্তত বিজয় ঘোষণা করে ফেস সেভিং করে আমরা ঘরে আসা উচিত, যতটুকু সম্ভব তাড়াতাড়ি আসা উচিত। এই জাতি আগামী 100 বছর এই যুদ্ধের, গত 3 সপ্তাহের যুদ্ধের 100 বছর ধরেও ক্ষতিপূরণ দিতে পারবে না, ক্ষতিপূরণ শেষ হবে না, যে ধরনের বিপর্যয় আমাদের হয়েছে সেখানে। অনেক ধন্যবাদ করিম চৌধুরী, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনাদের দুজনকে আপনাদের চমৎকার বিশ্লেষণের জন্য, মূল্যবান মতামত এবং সময়ের জন্য। তো অবশ্যই একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।